প্রশিক্ষণের নামে ১৪০ কর্মকর্তার বিদেশ ভ্রমণের প্রস্তাব, কেনাকাটায় ও বিলাসী ব্যয়। ১১৮ কোটি টাকার প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। দেশে পরিবার প্রতি বছরে গড়ে ঘুষ দেয় ৫,১২৪ টাকা। সবচেয়ে বেশি ভোগান্তি পাসপোর্ট অফিসে, তথ্য টিআইবির। অতীতের কিছু উন্নয়ন প্রকল্প সরকারের গলার কাটা, মন্তব্য অর্থমন্ত্রীর। ২ বছরের মধ্যে অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যয়। বাম্পার ফলনের পরেও পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছে না চাষিরা, ক্ষোভে ফেলছেন নদীতে। সরবরাহ বেশি, তাই দাম কম বলছে কৃষি বিভাগ। স্বাগত স্টার বিজ টুডেতে। আপনাদের সাথে আছি আমি ইমতিয়াজ আহমেদ। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। থামছে না সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও সরকারি খরচে ১৪০ কর্মকর্তাকে বিদেশে পাঠাতে চায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রায় ১১৮ কোটি টাকার একটি প্রকল্পে এমন প্রস্তাবনা দিয়েছে তারা। এতে মোট ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন, যেখানে উচ্চ দামে ১,০০০ কম্পিউটার, গাড়ি, এসি, বিছানা সহ ক্রীড়া সরঞ্জাম কেনার প্রস্তাবও আছে। বিস্তারিত মাহবুল ইসলামের প্রতিবেদনে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট স্বাস্থ্য বিভাগের কর্মীদের দক্ষতা উন্নয়নে কাজ করে। রাজধানীর পুরান ঢাকায় সদর দপ্তর সহ দেশ জুড়ে আছে এর ৩৫টি কার্যালয়, যেখানে প্রশিক্ষণার্থীদের আবাসিক ব্যবস্থাও রয়েছে। প্রতিষ্ঠানটি ১১৭ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে দক্ষতা উন্নয়নে নতুন একটি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে পরিকল্পনা কমিশনে, যা ৩ বছর মেয়াদে বাস্তবায়ন হবে। প্রকল্পে ৫ কর্মকর্তাকে মাস্টার্স বা ডিপ্লোমা ডিগ্রি নিতে এবং ১৩৫ কর্মকর্তাকে স্বল্পমেয়াদী প্রশিক্ষণের জন্য বিদেশ পাঠাতে বরাদ্দ চাওয়া হয়েছে ৯ কোটি ৪৫ লাখ টাকা। যদিও সরকার গেল মে মাস থেকে জরুরি কারণ ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। স্বল্পমেয়াদী প্রশিক্ষণে দেখা গেল যে সাধারণ কিছু বিষয়ের উপরে কিছু স্লাইড নিয়ে প্রেজেন্টেশন দিয়ে হোটেলে বসে কিছু আলাপ আলোচনা করে আর কিছু শপিং টপিং করে চলে আসলো। এইসব জিনিস থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। বিদেশ ভ্রমণের আবদার ছাড়াও ল্যাব স্থাপনের জন্য চাওয়া হয়েছে ১,০৫০টি কম্পিউটার, যার প্রতিটির দাম ২ লাখ টাকা। ২টি গবেষণার খরচ বাবদ ৩০ কোটি টাকা, বিছানাপত্র কিনতে ৪.৫ কোটি টাকা, ক্রীড়া সামগ্রীর জন্য ১.৫ কোটি টাকা, ২টি গাড়ি কিনতে ১,৪০ লাখ টাকা, ৫,২৫ লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম সহ ২০০টি এসি কেনার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এই ব্যয় প্রস্তাবকে যৌক্তিক বলছে না পরিকল্পনা কমিশন। প্রকল্পে অস্বাভাবিক ব্যয় নির্ধারণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। চাওয়া যাদের অভ্যাস হয়ে গেছে, নেওয়া যাদের অভ্যাস হয়ে গেছে, তাদের কালচারে যতদিন পর্যন্ত পরিবর্তন না আনা যাবে ততদিন পর্যন্ত এটা পরিবর্তন হবে না। এই ধরনের কর্মকর্তা কর্মচারীরা কি চায়, তাদের চাওয়ার পিছনে কি কাজ করে, সেটা কি জনগণের স্বার্থ নাকি তাদের নিজের স্বার্থ, সেটা বুঝতে হবে রাজনৈতিক নেতৃত্বকে। যখন ওনারা সেটা বুঝতে পারবেন তখনই ওনারা সেটা দমন করতে পারবেন। সরকার বিগত সময়ের অন্তত ১৩০০ প্রকল্প পুনর্মূল্যায়নে কাজ করছে। এমন সময় নিপোর্টের মতো প্রতিষ্ঠানের প্রকল্প প্রস্তাব নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। চীন সফরের তৃতীয় দিনে বেইজিংয়ে চীনা ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীর সামনে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ বান্ধব সংস্কার, ব্যবসা সহজীকরণ এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের বার্তা দিয়ে চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান তিনি। চীন সফরের তৃতীয় দিন বেইজিংয়ে বিডার উদ্যোগে বিনিয়োগ ফোরামের সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। তাতে চীনা বিনিয়োগকারী, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর ও বিনিয়োগ সম্ভাবনার চিত্র তুলে ধরেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. This is a complementary, practical and win-win relationship. We are targeting bureaucratic inertia head-on. We are improving long-term policy continuity, reducing overlapping regulatory processes, and digitalizing government services to improve transparency, predictability and speed. Foreign investors can expect non-discriminatory treatment. চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, উন্নত শিল্প অবকাঠামো এবং ওয়ান স্টপ সেবার সুবিধার কথা তুলে ধরে বেইজিংয়ে বাংলাদেশের প্রথম ইনভেস্টমেন্ট অফিস চালুর উদ্যোগের কথাও জানান তারেক রহমান। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our object is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান কৌশলগত সহযোগিতাকে আরও গভীর ও টেকসই অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। My government issues an unwavering commitment to you. Your investment will be valued, your concern will be heard, and your growth will be supported through a more responsive investment ecosystem. Move forward from this forum with a shared determination to transfer the opportunities in this region towards a long-term sustainable growth, economic development, and mutual prosperity for both Bangladesh and China. এছাড়াও চীনের রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির ব্যবসায়ী সহ একাধিক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। বেইজিংয়ের আকাশে আজ শুধু রাষ্ট্রীয় সফরের পদধ্বনি নয়, শোনা যাচ্ছে আগামীর বাংলাদেশের সম্ভাবনার প্রতিধ্বনিও। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফর তাই হতে পারে বাণিজ্য, বিনিয়োগ আর আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনের এক অবিস্মরণীয় মুহূর্ত। পৃথিবীর অন্যতম পরাশক্তির সঙ্গে সম্পর্ককে আরও গভীর করার এই প্রচেষ্টা তাই গুরুত্ব পাচ্ছে দুই দেশের কূটনৈতিক মহলেও। বেইজিংয়ের প্রতিটি বৈঠক, প্রতিটি কর্মদিনের দিকে তাই আস্থা, আশা আর নতুন দিনের স্বপ্ন নিয়ে তাকিয়ে আছে বাংলাদেশ। জাকারি আহমেদ, স্টার নিউজ, বেইজিং, চীন। তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়েছে চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোইয়েংয়ের বৈঠকে এই ঐকমত্যের কথা জানানো হয়। বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় দুপুর 12টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়া ও ইউতাইয়ে বৈঠক হয়। বন্যার ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনায় চীনা সরকারের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনা সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন তিনি। জবাবে ইতিবাচক সাড়া দিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন চীনের পানি সম্পদ মন্ত্রী। এই সফরের উদ্দেশ্য হল বাংলাদেশের ভূ রাজনৈতিক ও কৌশলগত অবস্থান, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার, জনগণের সাথে জনগণের সুসম্পর্ককে আরও জোরদার করা এবং শিক্ষা, সংস্কৃতি, তথ্য, প্রযুক্তি ও স্বাস্থ্যসহ জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেখানে দুই দেশের মধ্যে সহযোগিতাকে আরও জোরালো করা। প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে তৈরি হয়েছে বড় প্রত্যাশা। দুদেশের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় এই সফরে গুরুত্ব পাচ্ছে বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো। তবে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ পরিবেশ না থাকাকে চীনা বিনিয়োগ আকর্ষণে বড় বাধা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তামজিদ আহমেদের রিপোর্টে বিস্তারিত। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সময়ে সরকার প্রধানদের চীন সফর ফল দিয়েছে বাংলাদেশের অর্থনীতিতে। বিনিয়োগের ক্ষেত্রেও চীন এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উৎস।
2028 সাল পর্যন্ত চীন বাংলাদেশকে রপ্তানিযোগ্য শতভাগ পণ্যে শুল্ক সুবিধা দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের জ্বালানি, পরিবহন, বস্ত্র, পোশাক, তথ্য ও যোগাযোগ সহ নানা খাতে চীনের 700টি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। মালয়েশিয়ায় ফলপ্রসূ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনে। তার এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে আলোচনা হবে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি সহযোগিতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে। সই হতে পারে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক। যে উচ্চ পর্যায়ের যে রাষ্ট্রীয় সফর, এখন প্রধানমন্ত্রী চায়না সফরে রয়েছেন, এগুলো সবসময় সাহায্য করে এই ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এই সংক্রান্ত ডায়ালগটাকে এগিয়ে নিয়ে যেতে এবং পারস্পরিক ব্যবসায়িক বা বিনিয়োগ সংক্রান্ত যে আলাপ আলোচনা সেটাকে এগিয়ে নিতে। তো সেদিক থেকে আমি মনে করি এটা একটা ভালো পদক্ষেপ। তবে আমলাতান্ত্রিক জটিলতা, নীতিগত অনিশ্চয়তা, ব্যাংকিং খাতে দুর্বলতার মতো বিষয়গুলো চীনা বিনিয়োগে বাধা হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আমাদের কিন্তু পলিসি ডকুমেন্ট যা আছে, নীতিগতভাবে যেগুলো আমরা দিতেছি সেগুলো অত্যন্ত পরিষ্কার। আমাদের সমস্যা হচ্ছে এই নীতিগুলোকে যথাসময়ে বাস্তবায়ন না করতে পারা। আর এই নীতিগুলোকে বাস্তবায়ন না করতে পারলে হয় কি, আমাদের পলিসি ক্রেডিবিলিটি এটা নষ্ট হয়ে যায়। বিদেশি বিনিয়োগকারীরা আমাদেরকে মনে করে না যে আমরা কোনো ক্রেডিবল একটা ডেস্টিনেশন, বিকজ আমরা যে কথা দিই সে কথাগুলো রাখতে পারি না। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন বড় বিদেশি বিনিয়োগের। তাই চীনের মতো উচ্চ বিনিয়োগ সক্ষমতার দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পরামর্শ অর্থনীতিবিদদের। তামসিদ আহমেদ, স্টার নিউজ। দর্শক, বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করব সংবাদের পরের অংশে। যাচ্ছি অন্যান্য খবরে। দেশে পরিবার প্রতি বছরে গড়ে ঘুষ দিতে হয় 5,124 টাকা। সবচেয়ে বেশি ভোগান্তি পাসপোর্ট অফিসে। এ তথ্য দিচ্ছেন টিআইবির খানা জরিপ। তারা বলছে 2023 সালের তুলনায় 2025-এ ঘুষের পরিমাণ বেড়েছে 1,729 কোটি 90 লাখ টাকার বেশি, যা মোট জিডিপির 0.23%। রাষ্ট্রীয় সেবা হওয়ার কথা সহজ ও হয়রানিমুক্ত, তবে বাস্তবতা হলো এই সেবা পেতে ঘুষ, দালাল, অনিয়ম পিছু ছাড়ছে না। টিআইবির খানা জরিপও বলছে 2023-এর তুলনায় বেড়েছে ঘুষ, দুর্নীতির বিস্তার, আর সবচেয়ে বেশি দুর্ভোগ পাসপোর্ট অফিসে। তাদের জরিপ বলছে 2023 সালে দুর্নীতির শিকার ছিলেন 70.9% মানুষ। 2025-এ তা বেড়ে দাঁড়িয়েছে 81.6%, আর পাসপোর্ট অফিসে এই হার 84.4%, যা দেশে সবচেয়ে শীর্ষে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিআরটিএ, যেখানে ঘুষ দিতে হয়েছে 79.3% মানুষকে, আর বছরে পরিবার প্রতি গড়ে ঘুষ দিয়েছে 5,124 টাকা। 2025 সালে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত ঘুষের পরিমাণ 12,633 কোটি 2 লাখ টাকা। 2023 সালের তুলনায় তা 1,729 কোটি 90 লাখ টাকা বেশি। 2024-25 অর্থ বছরে এই ঘুষের পরিমাণ জিডিপির 0.23%। এই সময়ে ঘুষ দিতে বাধ্য হয়েছেন 98.1% সেবাগ্রহীতা। তাদের মধ্যে 81.5% বলছেন ঘুষ না দিলে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না, আর 61.3% মনে করেন সেবা নিতে দুর্নীতি এখন স্বাভাবিক বিষয়। টাকার অঙ্কে তা একটি পরিবারের গড় আয়ের 1.7%। টিআইবির এই জরিপ আরও জানাচ্ছে, স্বাস্থ্যসেবা ও ভূমি খাতে নিয়ম বহির্ভূত লেনদেন বেড়েছে প্রায় 5 গুণ। শিক্ষা খাতে ঘুষ বেড়েছে 15%, ভর্তি ফিতে ঘুষের হার বেড়ে হয়েছে 8.5 গুণ। আমাদের এই প্রতিবেদনের অন্যতম একটা বিষয় হচ্ছে যে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি। যে চাঁদাবাজিকে বৈধতা দিতে হবে বা চাঁদাবাজি দুর্নীতি বলা যাবে না, এই ধরনের ঘোষণা তো আমাদের সরকারের মন্ত্রী একজন অন্তত মন্ত্রী একাধিকবার করেছেন। সেক্ষেত্রে কোনো প্রতিকার হয়নি। এই ধরনের বার্তাগুলো কিন্তু ভুল বার্তাতে আমাদের যে আশাবাদের বিষয়টা, সেই জায়গাটাকে একটু ভঙ্গুর অবস্থানে ঠেলে দেয়। দুর্নীতির বিচার না হওয়া এবং দুর্নীতিগ্রস্তদের পুরস্কৃত করার সংস্কৃতিকেই দুর্নীতি বাড়ার কারণ বলছে এই খানা জরিপ। আমরা মনে করি যে এটি একটা ধারাবাহিকতা। এই যে দুর্নীতির বিচার হয় না, প্রতিরোধ হয় না, প্রতিকার হয় না, এবং দুর্নীতিকে স্বাভাবিকতা দেওয়া হয়, যেটা আমাদের গবেষণায় এসছে। মানুষকে যারা দুর্নীতি করে তাদেরকে এমনকি পুরস্কৃত করা হয়, এটাও উত্তরদাতারা বলেছেন। এটি হচ্ছে যে বিকাশমান যে চিত্র, সেটার অন্যতম কারণ। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে ময়মনসিংহ, যার হার 88.9%, আর সবচেয়ে বেশি ঘুষের লেনদেন হয়েছে খুলনায় 73.6%। কাজে তাদের মধ্যে এক ধরনের এপিটাইট থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, পরিস্থিতির পরিবর্তন হোক, সেটা আমাদের প্রত্যাশা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।
এবার প্রস্তাবিত বাজেটের খবর। অতীতের নানা উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের গলার কাটা, এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেছেন পুরনো অর্থনৈতিক কাঠামো থেকে সরে আসছে সরকার। দেশে অর্থনীতি এখন সংকটে আছে জানিয়ে তিনি আরও বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে অন্তত 2 বছর সময় লাগবে। বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনীতি সমিতি বাজেট আলোচনায় বক্তারা ব্যাংক সহ আর্থিক খাতের সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ দেন। আগামী অর্থ বছরের জন্য সরকার 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে, যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির নীতিও নেওয়া হয়েছে। কিন্তু এটি সাধারণ ও নিম্ন আয়ের জনগণের কতটা কাজে আসবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট নিয়ে আলোচনায় একথা জানান আলোচকরা। একটু সজাগ যে আপনার অর্থগুলা কোথায় মিসইউজ হচ্ছে। আলোচনায় রাজস্ব আদায়ের বড় ঘাটতি ও ঋণ নিয়ে বাজেট ঘাটতি পূরণ মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে বলে জানান বক্তারা। উন্নয়ন বাজেটের চেয়ে আমাদের পরিচালন বাজেটের ক্ষেত্রে কিন্তু একটা বড় অংশের আমরা একটা ফারাক দেখতে পাচ্ছি। সেই ফারাকটাকে আমাদের নতুন করে একটু চিন্তা করায় যে আমাদের আসলে উন্নয়নের ক্ষেত্রে বা শিক্ষার গুণগত মানের বৃদ্ধির ক্ষেত্রে আসলে এই বাজেটটি কতটুকু কাজে লাগবে। আমি যদি ইনফ্লেশনটাকে 5%-এর মধ্যে আনতে পারতাম, তাহলে কিন্তু এই 8% নমিনাল জিডিপি টার্গেট অ্যাচিভ করাটা কিন্তু খুবই সোজা। এনবিআর যা রাজস্ব আদায় করেছে, সেই রাজস্ব এনবিআর রাজস্বের 36% খালি সুদের জন্য ব্যয় করেছে। আলোচনায় ব্যাংক খাত সংস্কার অব্যাহত রাখারও পরামর্শ দেন বক্তারা। বোথ কর্পোরেট ইনকাম ট্যাক্স বলেন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলেন, বড় বড় কোম্পানিগুলো যে ট্যাক্স ধরা হচ্ছে সেগুলো কম্পেয়ার করে দেখেন। ইন ইউ নেম আদার কান্ট্রিজ মাস লোয়ার। এত ট্যাক্স দিয়া, এত সুদ দিয়া দেশে ভালো ব্যবসা হবে না। যে ক্রাইসিসটা ব্যাংকিং সেক্টরে এখন যাচ্ছে, এটা যে দিন থেকেই শুরু হোক না কেন, এটা সলিউশনের যে রোড ম্যাপ, এটা কিন্তু খুব সুনির্দিষ্টভাবে কেউ দিতে পারেন নাই। বিগত সময়ের বেশ কিছু উন্নয়ন প্রকল্পকে বর্তমান সরকার গলাকাটা মনে করছে বলে জানান অর্থমন্ত্রী। পুরানো অর্থনৈতিক কাঠামো থেকে সরে সৃজনশীল অর্থনীতির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। We inherited 1300 project, 1300 ডেভেলপমেন্ট প্রজেক্ট। এর মধ্যে আপনারা বুঝতেছেন কোন ধরনের প্রজেক্টের লাস্ট 2-15 বছর এই প্রজেক্টটা আমাদের জন্য লাইবিলিটি। ইটস অ্যানাদার লাইবিলিটি দ্যাট উই হ্যাভ ইনহেরিটেড। এখন আমরা কতগুলো বাদ দিতে পারছি, সব বাদে দিতে পারছি না। 50-60% ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আমি বাদ দিয়ে কি হবে, না গিলতে পারতেছি না ফেলতে পারতেছি। সো উই আর এ বিগ প্রবলেম উইথ দ্যাট। বিগত সময়ে পুঁজিবাজার ও ব্যাংক খাতকে ধ্বংস করা হয়েছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, নতুন নীতির মাধ্যমে 2 বছরের মধ্যে অর্থনীতিকে পুনরুদ্ধার করা হবে। আমরা ইমপ্লিমেন্টেশনের জন্য চেষ্টা করছি। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। চলতি অর্থবছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধের ব্যয় $4.5 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। দুপুরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বাজেট আলোচনায় উঠে আসে এই তথ্য। এ সময় বিশেষজ্ঞরা জানান, পরিচালন ব্যয় বৃদ্ধি এবং ব্যাংকিং খাতের ঋণের কারণে বাজেট ঘাটতি আরও বাড়ছে। সেই সঙ্গে সঠিক সক্ষমতা যাচাই ছাড়া প্রকল্প নেওয়ার ফলে দেশের অর্থনীতিতে এখন বাজেটের চেয়েও বড় সংকট হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি। সংকট কাটাতে অর্থনীতিবিদরা এখন ট্যাক্সেশন ডিজিটালাইজ করা এবং সামগ্রিক বিতরণ ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিতের তাগিদ দিচ্ছেন। তারা সতর্ক করেন, রাজস্ব আদায়ে জিডিপির 15% না উঠলে এই সংকট কাটবে না। তাই নতুন করে শুল্ক না বাড়িয়ে করের আওতা বাড়িয়ে নতুন করদাতা খোঁজার পরামর্শ আলোচকদের। প্রস্তাবিত বাজেটের অর্থ সংস্থান করাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত বাজেট আলোচনায় এ মন্তব্য করেন তিনি। বর্তমান ট্যাক্স কাঠামো ও রাজস্ব বিভাগের সক্ষমতা বিবেচনায় বড় অঙ্কের বাজেটের ব্যয় মেটানো অত্যন্ত কঠিন হবে বলে মনে করেন তিনি। এছাড়াও রাজস্ব সংগ্রহের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ও অব্যবস্থাপনাও কাঙ্ক্ষিত কর আদায়ে প্রধান বাধা বলে মনে করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। দেশে এই মুহূর্তে 98% জীবাশ্ম জ্বালানি আর মাত্র 2% পুনঃ ব্যবহারযোগ্য জ্বালানি ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে অন্যান্য বক্তারা বলেন, দেশের জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন না হলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না। Now this year the big ADP
big budget, and I don't have any comment on the budget because the political government definitely has their mandates, their promises to the people. So at least they have to show the people that in order to fulfill our promises, we are having a big budget. ক্যাশলেস লেনদেন চালু হলে সাধারণ মানুষের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। এতে লেনদেন সহজ হওয়ার পাশাপাশি বাড়বে দেশের জিডিপি। বৃহস্পতিবার রাজধানী মতিঝিলে বাংলা কিউআর মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বেলা 11টায় মেলার উদ্বোধন করেন ডেপুটি গভর্নর নুরুন নাহার। এ সময় তিনি বলেন, ক্যাশলেস দেশ গড়ার লক্ষ্যেই বাংলা কিউআর চালুর উদ্যোগ নিয়েছে সরকার। 1 জুলাই থেকে সব মার্চেন্ট পয়েন্টে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের কিউআর কোড আর চলবে না। এখন থেকে এক কিউআর কোডেই সহজে লেনদেন করতে পারবে গ্রাহক ও বিক্রেতারা। এদিন বাংলাদেশ ব্যাংক আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে ইউনিলিভার বাংলাদেশ, আগোরা, মিনাবাজার, স্বপ্ন, ইউনিমার্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। সবার জন্য এটা খুবই সহজলভ্য হবে। আগামী 1 তারিখ থেকে এটা কম্পালসারি সবার জন্য। এটাই একমাত্র কিউআর কোড, অন্য কোনো অপারেটর বা অন্য কোনো কিউআর কোড এখানে আমাদের দেশে চলবে না। এটাই আমাদের উদ্দেশ্য। ডিজিটাল ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কে যত বেশি লোক আমরা ইনকর্পোরেট করতে পারবো, যত বেশি লোক অন্তর্ভুক্ত করতে পারবো, আমাদের ইনক্লুসিভ অ্যাক্টিভিটিটা তত জোরদার হবে, তত বেগবান হবে। 4.5 বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $36 বিলিয়ন ছাড়িয়েছে। 24 জুন বুধবার বাংলাদেশ ব্যাংক জানায় দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $36.10 বিলিয়ন। এর আগে 2022 সালের অক্টোবরে $36 বিলিয়ন নিচে নেমে যায় রিজার্ভ। এরপর তা কমে 2024 সালের আগস্ট মাসে $25 বিলিয়ন ঘরে আসে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার শেষ মাস তথা ফেব্রুয়ারিতে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছিল $35 বিলিয়ন ঘরে। ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরও বাড়তে থাকে রিজার্ভ। সবশেষ 56 মাস পর বুধবার দেশে গ্রস রিজার্ভ $36 বিলিয়ন ছাড়িয়েছে। এদিকে আইএমএফের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী বুধবার দেশের রিজার্ভ দাঁড়িয়েছে $31.55 বিলিয়ন। চলতি 2025-26 অর্থ বছরে এখন পর্যন্ত প্রায় $35 বিলিয়ন রেমিটেন্স এসেছে দেশে। একক বছর হিসেবে এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ। দর্শক, বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, আপনাকে একটি বিষয়ে জানতে চাই যে আমাদের তো দেখছি রেমিটেন্স প্রবাহ অনেকটা ইতিবাচক, কিন্তু রপ্তানি তো আসলে খুব বেশি বাড়ছে না। এর সঙ্গে কিভাবে সমন্বয় করছে বাংলাদেশ? আপনার কাছে কি তথ্য রয়েছে? আমাদের রেমিটেন্স যেটি বাড়ছে, রেমিটেন্স প্রবাহ বাড়ছে, আরেকদিকে রপ্তানি না বাড়লেও আমরা কিন্তু জানি যে আমাদের যে আমদানি ব্যয়, এই আমদানি ব্যয় কিন্তু পরিশোধের জন্য অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু একটি পদক্ষেপ নেওয়া হয়। যেমন কোনো ব্যাংক যদি তার এলসির যে পেমেন্ট দেওয়ার কথা, সেই পেমেন্ট দেওয়ার মতো ডলার যদি তার কাছে না থাকতো, সে আগে হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে নিত। তো সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সময় যেটি করা হয় সেটি বাংলাদেশ ব্যাংক থেকে ডলার বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। ডলার বিক্রি বন্ধ করে দিয়ে যেটি করা হয়েছে সেটি হচ্ছে যেই অন্য যে কমার্শিয়াল ব্যাংকগুলো ছিল, অর্থাৎ একটি ব্যাংকের কাছে যদি ডলার না থাকে, সে অন্য একটি ব্যাংকের কাছ থেকে ডলার কিনেছিল, তার যে দায় সে দায়িত্বে সে মিটিয়েছিল। তখন ঠিক এভাবে কিন্তু আসলে আমাদের রিজার্ভের যেটি আমাদের রিজার্ভ এখন যে একটা শক্ত অবস্থানে যাচ্ছে দিন দিন, এভাবেই কিন্তু আসলে এই প্রক্রিয়ার কারণেই বলা যাচ্ছে যে আমাদের রিজার্ভ শক্তিশালী হচ্ছে। আরেকটি কথা বলে রাখি যে ব্যাংকগুলোর কাছে অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু আমাদের জানেন যে আমাদের এখানে শিল্পের যে কাঁচামাল আমদানি আমাদের কমে গিয়েছিল, বিভিন্ন শিল্প কলকারখানার যে মেশিনারিজ সেগুলোর আমদানি কমে গিয়েছিল, যার কারণে কিন্তু আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলারের যে অতিরিক্ত তারল্য যেটি ছিল ডলারের, সেটি আবার বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় $6 বিলিয়ন বেশি কিন্তু বাংলাদেশ ব্যাংক কিনে নিয়েছে। অর্থাৎ এই টাকাগুলো কিন্তু আমাদের রিজার্ভে যুক্ত হয়েছে, আমরা দেখেছি। অর্থাৎ রপ্তানি আয় আমাদের কমে গিয়েছে, সেটি ঠিক আছে, কিন্তু এর বাইরে অন্তর্বর্তী সরকারের সময় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, যেটি নির্বাচিত সরকার আসার পরেও আমরা এই পদক্ষেপগুলো আমরা দেখেছি যে অব্যাহত রয়েছে। বেশ করে ডলার কেনার যে প্রক্রিয়াটা, নির্বাচিত সরকার ফেব্রুয়ারিতে বিএনপির নেতৃত্বাধীন যে নির্বাচিত সরকার, এই সরকার আসার পরেও কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু আমরা দেখেছি যে
ডলার কেনা অব্যাহত রেখেছি নিলামের মাধ্যমে, যার ফলে আমাদের রিজার্ভ কিন্তু এখন দিন দিন আসলে বাড়ছে। 56 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে ইমতিয়াজ। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রিজার্ভ এবং রেমিটেন্সের বিস্তারিত খবর জানাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংক থেকে সহকর্মী ওয়ালিদ সাকিব। দর্শক, বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করব বিরতির পর। আজ আমাদের সাথে থাকবেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা। দর্শক, বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা। আপনাকে স্বাগত। প্রধানমন্ত্রীর যে চায়না সফর চলছে, এটা ঘিরে তো বেশ সবার মধ্যে একটি প্রত্যাশা তৈরি হয়েছে। 50 বছরের কূটনৈতিক সম্পর্ক রয়েছে চীনের সাথে। বাণিজ্যের তো বাংলাদেশের বড় একটি অংশই আসলে চীন কেন্দ্রিক, কিন্তু বাণিজ্য ঘাটতি যদি বিবেচনা করি আমরা, বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য ঘাটতিও চীনের সাথে। আমরা তো অনেক বেশি আমদানি করি সেখান থেকে, রপ্তানিতে কেন আমরা আসলে পিছিয়ে, সেখানে বাজারে কেন আমরা বাংলাদেশ প্রবেশ করতে পারছি না? বাণিজ্য ঘাটতির প্রসঙ্গটা আসলে আমাদের দেশে যেভাবে রিপ্রেজেন্ট করা হয় খুব নেগেটিভলি, ব্যাপারটা এরকম না। আমি যদি চীনের এক্সাম্পলটা ধরি, আমরা চীন থেকে মূলত আমদানি করি হচ্ছে আমাদের শিল্পের কাঁচামাল, যন্ত্রাংশ এবং রিলেটেড যে সার্ভিসেসগুলো হয়, সফটওয়্যারস অ্যান্ড আদার্স, এবং অল্প কিছু কমিউনিটি প্রোডাক্ট, কমোডিটি গুডসও আছে এর মধ্যে। তো আমরা চীন থেকে যে আমদানিটা করছি তার মেজরিটি আমরা ভ্যালু এড করে এক্সপোর্ট করছি অন্যান্য দেশে। সো আমাদের টোটাল এক্সপোর্টের মধ্যেই কিন্তু চীন থেকে ইম্পোর্ট করা যে পণ্য আছে সেটা সন্নিবেশিত থাকে। কাঁচামালের তো বড় একটি যোগান দিচ্ছে চীন। সো সঙ্গত কারণেই সারা পৃথিবীব্যাপী আমাদের যে বাজার আছে, সেই বাজারে বর্তমান আমরা যে বাজার মূল্য পাচ্ছি সেগুলোকে মিট করতে গেলে চীনের আসলে বিকল্প আমাদের কোনো মানে সোর্স এই মুহূর্তে আমাদের হাতে নাই। তো তাই ওদের কাছ থেকে আমাদের বেশি আমদানি করতে হয়। এখন কথাটা হলো যে আমরা বাণিজ্য ঘাটতি কমানোর জন্য কি করতে পারি। দেখুন, প্রত্যেকটা দেশেরই একটা ইম্পোর্ট বাস্কেট, একটা এক্সপোর্ট বাস্কেট থাকে, এবং প্রতিটা দেশ তার প্রয়োজন মাফিক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে। আমাদের যে এক্সপোর্ট বাস্কেট আছে, যে ধরনের পণ্য আমরা বেশি এক্সপোর্ট করি, এখনও পর্যন্ত চীনের ইম্পোর্ট বাস্কেটে আসলে এই জিনিসগুলোর খুব বেশি চাহিদা নাই। আমরা যদি গার্মেন্টস এবং টেক্সটাইলের কথা বলি, চীন বর্তমানে বিশ্বের 1 নাম্বার প্রডিউসার অফ গার্মেন্টস এবং টেক্সটাইল। তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, তাদের ফরওয়ার্ড লিঙ্কেজ, তাদের এফিসিয়েন্সি, তাদের ইকোনমি অফ স্কেল, তাদের ইনোভেশন, এগুলোর সাথে আসলে এখনও পর্যন্ত আমাদের ম্যাচ করার মতো স্ট্যান্ডার্ড আমরা অর্জন করতে পারি নাই, বাট উই আর অন দ্য প্রসেস। সো আর বেশ কিছু জায়গায় চীন যেখানে রিলোকেট করেছে এই সেক্টরসগুলোতে, সেগুলোর পিছনে বেশ কিছু কারণ কাজ করে। তারা প্রতিবেশী দেশ, তাদের মধ্যে যে সুসম্পর্ক আছে, তাদের যেই ইকোনমির যেই ট্রান্সফরমেশন আছে, এই সকল ব্যাপারগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে চীনের এই প্রসঙ্গে বিনিয়োগ বাড়ছে। সামনের দিনে যদি আমরা আমাদেরকে আপস্কেল করতে পারি, হয়তো বিনিয়োগের মাধ্যমে আমরা ট্রেড গ্যাপটা কিছুটা কমিয়ে নিয়ে আসতে পারবো। আচ্ছা, আপনি চীনের বিনিয়োগের কথা বলছিলেন। বিগত সময় থেকে তো আমরা দেখছি বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ছে, এবং দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশের বিনিয়োগ চীনের। এই জায়গাটা থেকে তো বাংলাদেশে বেশ সম্ভাবনা তৈরি হয়েছে যে চীন থেকে বিনিয়োগ আসবে এখানে। বাংলাদেশের কোন কোন খাতে চীনের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন? সামনের দিনের পৃথিবী যেভাবে শেপ হচ্ছে, ব্যবসা বাণিজ্য, মানুষের মানসিকতা এবং পারচেজ স্টাইল যেভাবে শিফট করছে, তাতে করে আমি মনে করি যে অ্যাডভান্স টেকনোলজি বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী সেক্টর বিনিয়োগের জন্য। অ্যাডভান্স টেকনোলজিকে আমি যদি একটু এক্সপ্লেইন করি, চীনের এখন সব কিছুই আপনার এআই ড্রিভেন হচ্ছে। ওদের কৃষি, ওদের শিল্প, ওদের যে ট্রাফিক সিস্টেম ম্যানেজমেন্ট, ওদের যে ডিজিটাল ইকোনমি, ওদের যে গ্রিন আপনার রেভলিউশন এখন হচ্ছে, এই সব জায়গাগুলো বাংলাদেশের জন্য বেস্ট আমি মনে করি বিনিয়োগের জায়গা। কারণ আমাদের দেশটা ছোট, মানুষ অনেক বেশি, আমাদের ডিমান্ডস অনেক, এবং সেখানে আমরা যদি আমাদের রিসোর্সের অপটিমাইজেশন না করতে পারি, তাহলে সামনের দিনগুলোতে প্রতিযোগিতায় টিকে থাকাটা খুব কঠিন হবে। সো এখানে একটা বিনিয়োগের সেক্টরস আছে। 2 নাম্বার, আমাদের নিজস্ব যেই প্রোডাক্টগুলো আছে তার মধ্যে আমরা চামড়ার কথা বলতে পারি।
সেটা একটা উল্লেখযোগ্য সেক্টর হতে পারে। গ্লোবালি এইটার বেশ সুনাম আছে এবং ডিমান্ড আছে। আমাদের আর্নিংসের একটা বড় জায়গা হলো আপনার আমাদের যারা রেমিটেন্স আর্নার্স আছেন, কিন্তু আমরা দেখি যে প্রপার সার্টিফিকেশন এবং ট্রেনিংয়ের অভাবে ওনাদের যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিকটা পান না। সেই সার্টিফিকেশনগুলোর ব্যবস্থার জন্য আমরা চীনের হেল্প চাইতে পারি। আমাদের হসপিটাল সেক্টর তথা মেডিকেল সেক্টর এবং বিভিন্ন সার্ভিস সেক্টর যেগুলো আছে, সেখানে চীনের বিনিয়োগের একটা ভালো সম্ভাবনা আছে। সর্বোপরি আমরা যে প্রায় 23 বিলিয়ন ডলারের মতো আমরা চীন থেকে ইম্পোর্ট করছি, এই পণ্যগুলোর একটা রেডিমেড বাজার বাংলাদেশে আছে। আমরা যদি চীনা বন্ধুদেরকে এইটাতে কনভিন্স করতে পারি যে তাদের পণ্য এখানে যথেষ্ট সমাদৃত এবং একই দামে আমরা এই পণ্য কিনতে রাজি আছি যদি তারা বাংলাদেশে উৎপাদন করে। এখানে সুবিধাটা হচ্ছে যে আমরা আশা করব যে যদি লোকালি জিনিসগুলো প্রডিউস হয়, সেগুলোর পেমেন্টগুলো আমরা লোকাল কারেন্সিতে করতে পারবো, তাতে আমাদের বৈদেশিক মুদ্রার একটা বড় সেভ হবে। 2, পণ্যের অ্যাভেলেবিলিটি, এইটা আমাদের জন্য এবং লিড টাইম আমাদের জন্য একটা বড় ফ্যাক্টরস, এটা কমে আসবে। 3 নাম্বার হচ্ছে যে আমাদের হয়তোবা এটা শুরু হলে আমরা ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজে এক সময় গিয়ে চীনের মতো এফিশিয়েন্ট একটা নেশনে পরিণত হতে পারি। সো এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি, আমাদের সফটওয়্যার একটা বড় জায়গা হতে পারে চীনের বিনিয়োগের, এবং আমাদের স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে সেখানেও একটা বড় বিনিয়োগের জায়গা হতে পারে। আমাদের কমোডিটি মার্কেট অনেক বড় একটা মার্কেট, 18 কোটি পণ্যের ভোক্তার জন্য আপনাকে পণ্য উৎপাদন করতে হয়, সেখানেও চীনের বিনিয়োগের একটা বড় জায়গা হতে পারে। আমরা যেই ইলেকট্রিক ভেহিকেলের কথা বলছি বা যেই গ্রিন রেভলিউশনের দিকে চায়না গেল, সেখানে সোলার এবং বৈদ্যুতিক গাড়ি, বাস বা ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেটা একটা বড় বিনিয়োগের জায়গা হতে পারে। সো বিনিয়োগের সম্ভাবনার জায়গাগুলো অনেক বিস্তৃত, অনেকগুলো জায়গা আসলে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশে। কিন্তু আমরা তো দেখি নিজস্ব বিনিয়োগ, অর্থাৎ বাংলাদেশের যে বিনিয়োগ, সেখানেই প্রধান বাধা আসলে আমাদের যে এনার্জি সেক্টর, নির্বিচ্ছিন্ন জ্বালানি এখানে সরবরাহ করতে পারছে না সরকার। একই সঙ্গে ভূমি কিংবা অন্যান্য কিছু জটিলতাও আছে। এই জায়গাগুলো আসলে ওভারকাম করে কিভাবে চীনের বিনিয়োগ আনা সম্ভব? কিছু তো ওভারকামের দিকে সরকার যাচ্ছে। এই যে চীনের যেই স্পেশালাইজড ইকোনমিক জোন, এই জিনিসটা অনেক দিন ধরে একটা স্ট্যাগন্যান্ট অবস্থায় ছিল। আমরা খুব আশাবাদী যে সরকার এই ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে এবং চীনের চাহিদা মতো ওখানে ইউটিলিটিস এর কানেকশন এবং ইনফ্রাস্ট্রাকচারগুলো যেগুলো আছে সেগুলোকে যদি সরবরাহ করা হয়, আমাদের প্রপার পোর্ট ম্যানেজমেন্টের মাধ্যমে তাদের যদি আমরা ফ্যাসিলিটেশনটা নিশ্চিত করতে পারি, চীনারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশ ইজ আ ফেভারেবল কান্ট্রি ফর দেম, বাংলাদেশ ইজ, পিপল আর মাচ ফ্রেন্ডলি টুয়ার্ডস দেম। সো কতটুকু সুযোগ আমরা নিতে পারবো, কারণ সমস্যাগুলোর কথা আপনি যেগুলো বললেন সেগুলো নিয়েই দশকের পর দশক, বছরের পর বছর আপনার কথা হচ্ছে। আমাদের আমলাতান্ত্রিক জটিলতা, আমাদের কর কাঠামোর যেটা আছে, এবং আমাদের যে নীতিগুলো আমরা খুব দ্রুত পরিবর্তন করি, আমাদের ইজ অফ ডুইং বিজনেসের যেই মূল জায়গায় ফোকাস করা দরকার। আমাদের এইখানে আপনার একটা ফ্যাক্টরি চালু করতে গেলে লোকালি আমরা যেই সব চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে পড়ি, সেগুলো প্রবলেমগুলো আইডেন্টিফাইড আছে। আমরা কতটা এফিশিয়েন্টলি এগুলো সলভ করতে পারি তার উপরে ডিপেন্ড করবে আসলে চীনা বন্ধু। এই সমস্যাগুলো সমাধানের জন্য তো দীর্ঘদিন ধরে বিডা থেকে আমাদের অনেক ধরনের স্বপ্ন দেখানো হয়েছে, অনেক আশ্বাসও দেওয়া হয়েছে। সেই জায়গায় কতটুকু তারা উতরে গেছে সমস্যাগুলো, আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে ব্যাখ্যা করবেন? বিডা কাজ করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু যেই জিনিসগুলো আমরা আমাদের কম্পিটিটর কান্ট্রিজগুলোতে দেখি যে খুব এফিশিয়েন্টলি, খুব দ্রুততম সময়ের মধ্যে তারা সমাধান করতে পারে, আর যেই পেসে বাংলাদেশে কাজ করছে সেই পেসে কাজ করতে গেলে বিশ্বের সাথে তাল মেলাতে আমরা পিছিয়ে পড়ব। কারণ একই ধরনের ইনভেস্টমেন্ট সার্ভিসেসগুলো আমরা যদি আমাদের আশেপাশের দেশগুলোতেও দেখি, যে তাদের সময়, তারা যেভাবে দে আর ফ্রেন্ডলি টুয়ার্ডস দ্য ইনভেস্টার্স, এবং যেই ধরনের প্রোটেকশন তারা ইনভেস্টার এবং ইনভেস্টমেন্টের জন্য নিশ্চিত করে থাকে, তাদের শুধু বিনিয়োগ সংস্থা না, পুরো সরকার মিলে, এবং বিদেশি বিনিয়োগকারীদেরকে যেইভাবে মূল্যায়ন করা হয় তার দেশে, সেই এনভায়রনমেন্টটা যদি আমরা ক্রিয়েট করতে পারি, এটা সমাধানযোগ্য।
আরেকটি বিষয় জানতে চাই যে চীনের বিনিয়োগের অনেক প্রত্যাশা আমরা করছি, অনেক প্রাপ্তিও হয়তো কিছুটা আসছে, কিন্তু অতি বেশি চীনের বিনিয়োগ নির্ভরতায় যদি বাংলাদেশ চলে যায়, সেই জায়গায় এই যে আন্তঃমহাদেশীয় ভৌগোলিক একটা রাজনীতির বিষয় রয়েছে, কিংবা অন্যান্য বিষয় আফ্রিকাতে কিংবা অন্যান্য জায়গায় যেখানে আমরা অতি বেশি চীনা বিনিয়োগ দেখি, সেখানে কিছু নেতিবাচক কথাও আমরা শুনতে পাই। অতি বেশি যদি চীনা বিনিয়োগ বাংলাদেশে আসে, ভৌগোলিক কোনো আন্তঃরাজনীতিতে কোনো সমস্যা তৈরি করবে কিনা? দেখুন, আমি বাংলাদেশের অ্যাসপেক্ট যদি চিন্তা করি, এখানে বিনিয়োগের দুইটা জায়গা আছে। এক হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের যেটা বিনিয়োগ হয়, যেগুলো বৃহৎ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো বা বিভিন্ন সমসাময়িক যেই জিনিসগুলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সেটেল করে থাকে। আরেকটা হচ্ছে প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টরে বিনিয়োগ আসলে কোনো দেশের জন্য খুব বড় চ্যালেঞ্জের কারণ এটা আমি মনে করি না। গভর্নমেন্ট যেই লোনগুলো নেয়, আপনি যদি বাংলাদেশের অবস্থা চিন্তা করেন, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ যেখান থেকে বিনিয়োগ আসছে বা লোন আসছে, সেটার প্রথম 3-এর মধ্যে কিন্তু চায়না নাই। এবং চীনের বিনিয়োগের ক্ষেত্রে একটা বড় সুবিধা যেটা আমাদের জন্য হয়, যে তারা আভ্যন্তরীণ কোনো ব্যাপারে হস্তক্ষেপ কখনোই করে না। তারা যেই প্রজেক্টে বিনিয়োগ করছে, সেই প্রজেক্টের মধ্যেই তাদের বিনিয়োগের এরিয়াটা এবং চিন্তাভাবনাগুলো, তাদের বিনিয়োগকৃত অর্থ তারা কিভাবে ফেরত পাবে, সে ততটুকু চিন্তা করে তারা। আমরা অন্যান্য ক্ষেত্রে যেই ব্যাপারগুলো দেখি, যে টাকার সাথে সাথে তারা বাংলাদেশের জন্য এমন সব শর্ত চাপিয়ে দেয় যেগুলো আসলে বাস্তবিকতার সাথে মেলে না, এবং দেখা যায় যে এর জন্য আমাদের দেশের মানুষ অনেকভাবে ভোগান্তির ভেতর দিয়ে যায়। সো এখনও পর্যন্ত বাংলাদেশে চীনের যে বিনিয়োগ আছে, আমরা সেই ধরনের রিস্ক দেখতে পাচ্ছি না। একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে অবশ্যই মানে বিনিয়োগের ব্যাপারগুলো একটা চিন্তার ব্যাপার, ভূ রাজনৈতিক ব্যাপারগুলো একটা চিন্তার ব্যাপার। আই এম কোয়াইট শিওর যে গভর্নমেন্টের যারা এই ব্যাপারগুলো নিয়ে ডিল করছেন, তারা এই জিনিসগুলোকে খুব এফিসিয়েন্টলি ডিল করবেন এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবেন। আচ্ছা, একদম ছোট করে যদি একটা উত্তর দেন, এই যে বিনিয়োগের ফলে আমাদের যে নিজস্ব ক্ষুদ্র কুটির শিল্পগুলো রয়েছে কিংবা আমাদের নিজস্ব যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হবে কিনা? আমি মনে করি না। তার কারণ আপনি আমাদের নিজস্ব যে কুটির শিল্পগুলো আছে, আপনি যদি তাদের যন্ত্র এবং যন্ত্রাংশ দেখেন, তারা বেশিরভাগই চীনের যন্ত্র ব্যবহার করছে এবং তারা অলরেডি এই মার্কেটে আছে। বরঞ্চ আমি মনে করি যে এইসব স্মল এবং মিডিয়াম ইন্ডাস্ট্রিজগুলোতে যদি চীনের বিনিয়োগ বাড়ে, প্রযুক্তিগত ক্ষেত্রে আমরা যে পিছিয়ে আছি, আমাদের সেই আপলিফটটা হতে পারে। সেগুলোর বিপণন এবং বিক্রির ব্যাপারে যেই সেলস চ্যানেলটা দরকার, সেই ব্যাপারে একটা রেভুলেশন হতে পারে। কারণ আমাদের দেশের পণ্য বিদেশে আসলে বিক্রি করাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। চীন এই ব্যাপারে তার প্ল্যাটফর্মগুলোকে যদি ব্যবহারের সুযোগ আমাদেরকে দেয়, তাহলে এইটা বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য অনেক বড় একটা সাফল্যের দুয়ার খুলে দিবে বলে আমি মনে করি। আমরা প্রত্যাশা করছি আগামী দিনে বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়বে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা অবদান রাখতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সেই সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ এবং চীনের বিভিন্ন বিনিয়োগ ও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে। এর জন্য আমাদের সঙ্গে রয়েছেন চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা। দেখছেন স্টার বিজ টুডে, ফিরছি একটু পরেই। দেখছেন স্টার বিজ টুডে। বাম্পার ফলন, তবে মিলছে না দাম, তাই নদীতে পেঁয়াজ ফেলার মতো ঘটনা ঘটেছে। কৃষকদের দাবি, এবার উৎপাদন খরচ তোলা নিয়ে হিমশিম খাচ্ছেন তারা। কৃষি বিভাগ বলছে সংরক্ষণ পদ্ধতি উন্নত হওয়ায় পচনের হার আগের তুলনায় কমেছে, তাই সরবরাহ বাড়ায় দাম কিছুটা কম। আমরা খালি বস্তা নিয়ে যাব। দাম না পেয়ে বুধবার এভাবেই রাজবাড়ীতে নদীতে পেঁয়াজ ফেলে দেন চাষিরা। মুহূর্তেই ভাইরাল হয় সেই দৃশ্য। কৃষকদের দাবি, প্রতিমন পেঁয়াজ উৎপাদনে এবার খরচ হয়েছে প্রায় ১৫০০ টাকা। তারপর কয়েক মাস সংরক্ষণ করেছেন, এখন তুলেছেন বাজারে, তবে কাঙ্ক্ষিত দাম মিলছে না। এখন পিস খরচ হলো প্রায় ১৫০০ টাকা, বেশ বেচা লাগতেছিল ৮০০-৭০০। কেউ কেউ আছে মেলা পিস নষ্ট করে খালের ভিতরে ফেলা দিচ্ছে, ব্রিজে ফেলা দিচ্ছে, কত মাইটেল গাটেলে ফেলা দিচ্ছে পিস। মূল দাম পাচ্ছে না, এই কারণেই মূলত মানুষ ক্ষিপ্ত হয়ে পিসগুলো ফেলা যাচ্ছে। একই চিত্র পাবনাতেও। কৃষকদের দাবি, পেঁয়াজের দাম পাচ্ছে না, এতে লোকসানের মুখে তারা। উঠছে না উৎপাদন খরচও। এক বিঘে ৫০,০০০ টাকা খরচ, তাহলে আমার খরচের দাম তো লাগবে ৮০০, ৮৫০, ৯০০ টাকা বাজার। মানে গৃহস্থ কাঁদতেছে, ব্যাপারেও মনে করেন যে মানে লাভের মুখ দেখা যাচ্ছে না, খালি
বেচা কিনা পর্যন্তই। এখন আর তো পিস হলো নিম্ন তো 1500-1600, তবে গাড়ি তো বাসে আর পিস এসে কয় 400, এই পিস 400 পিস নাকি। কৃষি বিভাগ বলছে কয়েক বছরের তুলনায় এবার রেকর্ড পেঁয়াজের ফলন হয়েছে। আগের চেয়ে সংরক্ষণ পদ্ধতি উন্নত হওয়ায় পচনের হারও কমেছে, ফলে অধিক সরবরাহে ধস নেমেছে দামে। সরবরাহ বেশি, বাজার মূল্য কিছুটা কম হওয়ার কারণে কৃষকরা বেশ ইয়াটা একটু নিজেদেরকে দাম থেকে একটু দূরে রাখছে বিদায়ী তাদের মনটা একটু খারাপ, যাতে উৎপাদন খরচ একটু বেশি, তারা একটু দাম বেশি আশা করছে। এক্ষেত্রে কৃষকের সঠিক ভ্যারাইটি এবং মার্কেট বুঝে উৎপাদন করা, এই জায়গাটাতে কৃষকের ঘাটতি আছে এবং কৃষক অতিরিক্ত উৎপাদন করেছে এবং জাতটা ভালো না হওয়াতে কৃষক সংরক্ষণ করতে পারতেছে না। সবসময় কৃষককে এই আধুনিক এয়ারফ্লোর মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণের পরামর্শ দিয়ে আসছি এবং এতে পেঁয়াজ পচনের হার খুব কম, উৎপাদন খরচ কাটিয়ে কৃষক পেঁয়াজ উৎপাদনে লাভবান হয়। চলতি মৌসুমে পাবনায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 9 লক্ষাধিক পেঁয়াজ উৎপাদন হয়েছে। আর রাজবাড়ীতে 3478 হেক্টর জমিতে করা হয় পেঁয়াজ আবাদ, ফলনও হয়েছে ভালো। হিমাতুল জান্নাত, স্টার নিউজ। ক্ষুদ্র উদ্যোক্তারাই অর্থনীতির প্রাণশক্তি, তাই এ খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান এসএমই উদ্যোক্তাদের। রাজধানীর একটি হোটেলে প্রাইম ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা 2026 অনুষ্ঠানে এ আহ্বান জানান বক্তারা। তারা বলেন, ব্যাংক ঋণের সীমাবদ্ধতা দূর করতে ব্যাংকারদের এগিয়ে আসতে হবে সবার আগে। ব্যাংক ঋণ সহজলভ্য করতে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয় ব্যাংকটির পক্ষ থেকে। অন্যদিকে ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে এ খাতে কর সুবিধা বাড়ানোর আহ্বান জানান এসএমই খাত সংশ্লিষ্টরা। প্রত্যাশিত তাদের অর্থায়নের উন্নয়ন সেবাগুলো তারা পাচ্ছে না। আমদানি নির্ভরতা কমিয়ে ডলার সাশ্রয় করতে ফার্নিচার ও ইন্টেরিয়র খাতের জন্য দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসম্মত E0 সার্টিফাইড বোর্ড বাজারে এনেছে সুপার বোর্ড। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে টিকে গ্রুপের এই অঙ্গ প্রতিষ্ঠানটি পরিবেশ বান্ধব ও যুক্তরাষ্ট্রের কার্ভ স্বীকৃত সুপার বোর্ডের আনুষ্ঠানিক উন্মোচন করে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বক্তারা জানান, নতুন এই উদ্ভাবন আবাসন খাতের স্বাস্থ্য ঝুঁকি ও টেকসই নির্মাণে বড় পরিবর্তন আনবে। এই পণ্যের উৎপাদন দেশের আবাসন ব্যয় কমানোর পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়া শতভাগ পরিবেশ বান্ধব এই প্রযুক্তি দেশের নির্মাণ শিল্পকে আরও আধুনিক ও বৈশ্বিক মানসম্পন্ন করে তুলবে বলে মনে করেন বক্তারা। দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,23,074 টাকায়। 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,13,042 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,82,949 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,49,474 টাকা। বৃহস্পতিবার স্বর্ণের নতুন দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আর আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। 1 আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $3,970 ওপরে। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে আলোচনায় আসার মাত্র 12 দিনের মাথায় সেই খেতাব হারিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। স্পেস এক্স ও টেসলার শেয়ারের বড় ধরনের পতনের ফলে তার সম্পদের পরিমাণ প্রায় $600 বিলিয়ন কমে গেছে। এর ফলে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে স্বীকৃতি পাওয়া টিকিয়ে রাখা সম্ভব হয়নি। গত 12 জুন রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স শেয়ার বাজারে আসার পর মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ার হওয়ার রেকর্ড গড়েন। তখন তার সম্পদ $1.1 ট্রিলিয়ন পৌঁছে যায়। এই ছিল স্টার বিস্টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।